আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আজকে সরাসরি অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তার ভিতরে একজন মানুষকে প্রথমেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, যাকে আপনারা সবাই চেনেন, সঙ্গীত শিল্পী আকবর। আমরা ইতিমধ্যে আকবরের বিভিন্ন পোস্ট এবং বিভিন্ন অনলাইন নিউজে তার সম্পর্কে জানতে পেরেছি সে অত্যন্ত অর্থকষ্টে আছে। যদিও সে মাননীয় প্রধানমন্ত্রী থেকে একটি ভালো অঙ্কের টাকা অনুদান পেয়েছিল, তারপরও তার কেনই অর্থকষ্ট আমরা তার সাথে আলাপ করব। আমাদের সাথে আছেন আকবর। জি আকবর ভাই, আসসালাম আলাইকুম। জি ভাইজান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইজান। আকবর ভাই, আপনাকে তো দর্শক দেখতে পাচ্ছে, আপনার শরীরের অবস্থা কি এখন বলেন? ভাইজান, আমার শরীরের অবস্থা ভালো, কিন্তু 6 মাস ধরে আমি ওষুধ খেতে পারছি না। 1 বছর প্রায় আমি ইন্ডিয়ায় ওই যে লকডাউনের জন্য যেতে পারিনি এবং আর্থিক সমস্যা, তারপরে মাঝখানে একটা প্রোগ্রামে যেতে আমি অ্যাক্সিডেন্ট করছি। এটা তো অনলাইনে দেখছেন আপনারা। এখন ডাক্তারের যে রিপোর্ট, সেই রিপোর্টে অনেক ব্যয়বহুল খরচ। আপনি তো একবার মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অর্থ সহযোগিতা পেয়েছেন, জি, তো সেই অর্থে আপনার হচ্ছে না? ওইটা ভাইজান আমাকে দেওয়া হয়েছিল 2 লাখ টাকা ট্রিটমেন্টের জন্য, আর পারিবারিক সঞ্চয় দিয়েছিলেন হচ্ছে 20 লাখ টাকা। জি। তো গত বছরে আবার আমি অসুস্থ হই, তো আমার বাচ্চারা ওই সময় টেলিভিশন, এই যমুনা টেলিভিশনে এটা লাইভ দেখাইছিল। দেখানোর পরে বলতেছে যে আমার স্যার, আনিশঙ্কর স্যার, উনি অনেকের সাথে কথা বলছে, মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলছে। তো ওর যদি কিছু হয়ে যায়, হার্টের প্রবলেম দেখা দিয়েছিল গতবার, তো ওর যদি কিছু হয়ে যায় তাহলে বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, ফ্যামিলির কি হবে। এখন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আবার 2 লাখ টাকা দিলে আমি 10 লাখ টাকা অ্যাপ্লাই করছিলাম, এটা আমাকে দেয়নি। ওই যে বিবেচনা করলো আমার ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে। বাচ্চাটা আরমান মেনের পরে এই যে মেদিরপুর 13 নম্বর শাখায় ও লটারিতে চান্স পাইছে। এখন আমি হচ্ছে কি আপনার এই টাকাটা ইন্টারেস্ট পাই 3 মাস পর পর 49,000 টাকা। তো ভাইজান, আমার এই বাড়িওয়ালাটা অমায়িক একটা মানুষ। ঢাকা শহরে কিন্তু 1 মাসের বাড়ি ভাড়া কেউ আটকায় না। ইনি আমাকে 3 মাস পর পর ইন্টারেস্ট টাকাটা তুলে নিয়ে এসে উনি এই ভাড়া কোন রকম ডাল ভাত খাই আর টুকটাক ছোট করে চলি। কিন্তু দীর্ঘ 5 মাস যাবত আমি শোতে যাওয়ার সময় ওই আইল্যান্ডের পরে জ্যাম, প্রচন্ড জ্যাম, আইল্যান্ডে ওই যে মানুষ ফুটপাথ আছে না, লাইন সাইড দিয়ে, ওইখান থেকে হুন্ডাটা উঠাই দিছে, দিলে আমি পড়ে গেছি, উনিও পড়ে গেছে। পড়ে যেয়ে আমার মেরুদণ্ডতে প্রচন্ড আমি ব্যথা পাই। এখন অনলাইনে আমি অনেকবার, আমাকে অনেক পত্রিকার থেকে আসছে, অনেক পার্সোনাল যারা ইউটিউব চালায়, অনেকে সাংবাদিক বলে আমার কাছে আসছে যে আপনার ট্রিটমেন্টের টাকা আমরা সংগ্রহ করে দেবো, আপনি একবার লাইভে আসেন, আপনার ট্রিটমেন্টের অভাব হবে না। এখন আমি করলাম, ওখানে বিভিন্ন লোক বিভিন্ন কথা বলে, বলার পরে আমি এইগুলো চাওয়া বন্ধ করে দিলাম। এবং হানির সঙ্গে স্যারও বলছে যে তুই তোর নিজের কিছু থাকলে, তোকে কিছু দিলে সবাই তার পুরো টাকা দিবে না। আর হানির সঙ্গে স্যার আমার 2-3 বার উনি আমাকে ভর্তি করেছে পিজিতে। এখন হচ্ছে গিয়ে আমি এই জিনিসটা দীপজল বস্ত্রে জানাই, মনোরোশন দীপজল। উনি আমার করলে তোর কয় টাকা লাগবে? বস, আমার তো নিচতলায় ভদ্র মহিলা করছে, বয়স্ক, ওনার ওই মেরুদণ্ড সমস্যা, তো ওখানে 14 নম্বরে আর্মি পার্সন আছে, তো উনি হচ্ছে কি আপনার 70,000 টাকা নিবে অপারেশনে, আর 30,000 টাকা মতন ওষুধ পানি লাগবে। তো উনি করলে আমি 50,000 টাকা নেই, কারণ আমার তো কিছু বাজার টাকা লাগবে। আমি ঘরে আমার আসবাবপত্র যা ছিল বিক্রি করে করে খাইছি, আমি আর কারো জানাইনি। এখন আমার এই অপারেশন পদ্ধতিতে আমি আরেকটা রিপোর্ট করলাম, এমআরআই, নিচতলায় আমার এক ফার্মেসি এক কম্পাউন্ডার, উনি আমাকে বললো কি যে আপনি আর একটা টেস্ট করেন, এত টাকা আপনারা তো বহুদিন ধরে ট্রিটমেন্ট করতেছেন, করোনাকালীন ইনকামও তো নাই। তখন আমি এমআরআই করলাম। এমআরআই করলে ডাক্তার আমার বলতেছে এটা ক্রিটিক্যাল একটা অপারেশন, আপনার মেরুদণ্ডের হাড়ের ভিতরে যে শিরাগুলো থাকে না মানুষের শরীরে,
ওই শিরার ঢুকে গেছে হাড়ের মধ্যে। এটা একটা ক্রিটিক্যাল অপারেশন। এখন আমি এখানে আমার বাচ্চা যেখানে কোচিং যাই, ওই স্যারের ওখানে হচ্ছে যে অটোমেটিক এক বড় ডাক্তার, ওর বাচ্চাও পড়ে। তা বলে আমি কথা বলবো ওনার সাথে, তো উনি বলছে 7 লাখ টাকা লাগবে। এখন এই যে ডিসেম্বরে ভর্তির সময় আমার মেয়ের ওই দ্বিতীয় বছর টাকা দিয়ে আমি ভর্তি করি। এখন আমি আর কারোর কাছে কিছু বলছি না, আমার ঘরে যা ফার্নিচার ছিল আমি সব বিক্রি করে দিচ্ছি। দেওয়ার পরে প্রধানমন্ত্রী কার্যালয়ে আমার এই টাকাটা 3 বছর পরে দেওয়া হবে বলেছিলেন প্রধানমন্ত্রী। তো এই টাকাটা বিমায় আমার মিসেস গেছে, আমার সিগনেচার ছাড়া তো উঠবে না। আমার মিসেস বলছে যে উনি তো পঙ্গু হয়ে গেছে, এই যে 4 তলায় উঠতে পারবে না, সিঁড়িতে উঠতে হয়, তো উনি নিচে আছে। তো আমার স্যার এখন টাকা লাগবে, আমার তো 3 বছর পূর্ণ হয়ে গেছে, এখন আপনার একটু সদৃষ্টি দেন। তো উনি তো আন্তরিক হলেন, উনি ওখান থেকে আমাকে ছাড়পত্র দিলেন। বা আপনার মেয়াদ আর কতদিন আছে? আমরা এই 6 তারিখে, রানিং মাসের 6 তারিখে আপনার মেয়াদ শেষ হবে, 6 তারিখে এসে আপনি ভাড়া নিয়ে যান। ইনি আমাকে ছাড়পত্র দিলেন। সোনালী ব্যাংকে গেলাম, রোকেয়া সরেনি। প্রধানমন্ত্রী যখন টাকা আমাকে দেয় গণভবন থেকে, তখন বলেছিলেন যে আপনি এটা যে কোনো শাখায় আপনি জেলায় ট্রান্সফার করে নিতে পারেন সুবিধাতে, আর 3 বছর পরে আপনি ভাগাবেন। তা আমি যেহেতু মিরপুর 13 নম্বর আবার বাচ্চা পড়ে, আমি ওই যে রোকেয়া সরেনি, শেওড়াপাড়া, গাজীপাড়া, ওখানে আমার বাচ্চাটাকে এই ব্যাংকে আমি টাকাটা বিমাতে রাখি। তো ওই ব্যাংকের ম্যানেজারের যে আমি ওইটা দিছি, দেওয়ার পরে বলতেছে এই টাকা তো আপনি তুলতে পারবেন না, আপনাকে দরখাস্ত করতে হবে, প্রধানমন্ত্রী কার্যালয়ে দরখাস্ত দিতে হবে, ওখান থেকে এটা ছাড়পত্র নিয়ে আসলে আপনাকে আমরা টাকাটা দিব। তো উনিও অনেক আন্তরিক হলেন। উনি রোকেয়া সরণি এই প্রধানমন্ত্রী কার্যালয়ের ওখানে 29 ম্যানেজার আছে, ব্যাংক ম্যানেজার, সোনালী ব্যাংক, ওখানে আমাকে ফার্স্ট টাকা আসে। তো ওখান থেকে আমাকে এখানে ট্রান্সফার করলো। ওই 29 বলছে কি এই টাকা তো তোলা যাবে না। উনি আবার ফোন দিল প্রধানমন্ত্রী কার্যালয়, ওই যে আপনার যিনি হচ্ছে যে অ্যাকাউন্টস আছে লিপি আপা, লিপি বলে বলছিলেন উনি ম্যাডাম। তো বললো কি যে এই টাকাটা কি তোলা যাবে? কষ্ট না, এই টাকা তোলা যাবে না, যে পাস করবে তার চাকরি থাকে। তো উনাকে দরখাস্ত করতে কন। তো ম্যানেজারও খুব আন্তরিক মহিলা, 29 বললো আপনি চিন্তা করেন না। আমি ওনাকে আবার মাথা দেখালাম, এই দেখেন আমার অবস্থা ভাইজান, আমার মাথায় পুরো 1 বছর আমি ওষুধ খাইতে পারি না, করোনার ভিতরে অর্থ অভাবে। তারপর আমার পুরো শরীর ভাইজান, আমি তো শরীর দেখাতে পারছি না আপনাকে, যদি চান আমি শরীরটা দেখাইতে পারি। এখন আমি ভাই আমার ইনকাম নাই, এই 5 মাস আমি বিছনায় শোয়া। এই ডিপজল বছরের টাকাটা না দিত আমার বাচ্চাও ভর্তি হতে পারতো না। আর ফেসবুকে অনেকবার আমি গেছি, গেলিয়া ওই লোকে বলে টাকা দিবে, এই করবে ওই করবে, কেউ ওকে মেরে দেখে না। এই যে তানভীর তারেক আমাকে কয়েকটা খন্ড খন্ড পাঠ করছে যে আপনারা যারা আছেন, আপনারা অ্যারেঞ্জার যারা আছেন তাকে হেল্প করেন, আপনি 5 জন সিঙ্গারকে যা দিচ্ছেন তাকে একটু কম দেন, কিন্তু এই বেচারাটাকে আপনারা তুলেন। কিন্তু আমার দিকে কেউ দৃষ্টি দিচ্ছে না ভাই। আমি জানি না আমার কেন একদম শরীর লাগছে। একটা সময় মানুষ আমাকে অনেক ভালোবাসছে, ঠিক আছে। তো এখন ভাইজান আমি খুব অভাবে আছি। ডাক্তারে বলছে আর জীবনে আমি দাঁড়াইতে পারবো না, যদি অপারেশন না করি আস্তে আস্তে ওখানে পচন ধরবে, হ্যাঁ, বাঁচা খুব অসম্ভব হয়ে যাবে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যদি আমাকে মাননীয় প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করে আমার টাকাটা ব্যবস্থা করে দেন। ওই টাকাটা থেকে তো আপনি 3 মাস পর পর 50,000 টাকা করে পান, ঠিক না? 49,000 টাকা করে পান, যা দিয়ে আপনার হয়তো সংসারটা চলে যায়। এখন আপনার দরকার আসলে অপারেশনের টাকা আসলে এখন আপনার কত দরকার? এখন আমাকে ডাক্তার বলতেছে 7 লাখ টাকা লাগবে। 7 লাখ টাকা আপনার অপারেশনের জন্য দরকার। এটা বাংলাদেশে। আর আমি ইন্ডিয়ায় হচ্ছে কি পাসপোর্ট জমা দিছি, 15 তারিখে রিলিজ দিবে। ওখানে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টও নিছি, ওখানে আমি 3 বার গেছি ট্রিটমেন্টে। তো ওখানে আপনার দিল্লির থেকে একজন আছে সূর্য সেন ডাক্তার, উনার অ্যাপয়েন্টমেন্টও নেওয়া হয়েছে। তো উনি টেস্ট করে দেখবে, দেখার পরে উনি আমার হিসাব দেবে। কিন্তু আমাদের বাংলাদেশে যদি 7 লাখ টাকা চাই, ওখানে আরো বেশি লাগবে। এখন আপনার কাছে তো কোনো টাকা নাই? কোনো টাকা নেই, আমি নীল, একদম
জিরো, 5 মাস আমি বেডে শোয়া। এই যে আমার হানিফ সংকেত স্যার কিছু বলছে এই ব্যাপারে? লাস্ট হানিফ সংকেত স্যার কিছু বলছে? স্যার বলছে, স্যার কাছে দেখ আমি তোরে কত টাকা দেবো, আমি তোরে হয়তো 50,000 টাকা দেবো, তুমি তোরও তো কিছু ব্যবস্থা করতে হবে, আমি একা মানুষ আর কি করবো। আর উনি আমার অনেক হেল্প করছে, 2বার আমি মৃত্যু সজ্জায়, ওই মৃত্যু সজ্জার থেকে তুলে নিয়ে আসছে উনি, প্রথমেই উনি দেখছে আমাকে। আচ্ছা, আমি একটু দর্শকের সাথে আপনাকে তো কথা বলাই দিলাম, এখন দর্শকের সাথে আমি একটু কথা বলি, আপনি থাকেন। প্রিয় দর্শক, আপনারা আকবর ভাইয়ের কথা শুনলেন। উনি কিছু দিনের জন্য হলেও আপনাদেরকে গান শুনিয়ে মুগ্ধ করেছিল। জনপ্রিয়, সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতে ওনার অভিষেক হয়েছিল। পূর্ণিমার সাথে একটি গানের পারফরমেন্স তিনি করেছিলেন, সেই সময় আমরা বাহবা দিয়েছি। উনি একজন শিল্পী। উনি বললেন যে নানানভাবে নানান প্রোগ্রামে উনি গিয়েছেন, উনি ওনার দুঃখের কথা বলেছেন, কিন্তু কোনো সাহায্য পায়নি। বাংলাদেশে ওনার অপারেশনটা করতে 7 লক্ষ টাকা লাগবে, ইন্ডিয়াতে কত লাগবে এখনো এস্টিমেট পায়নি। তো উনি আজকে যেভাবে বলল তাতে ব্যক্তিগতভাবে আমার কাছে খুব খারাপ লাগছে মানুষ হিসেবে। তো আমি ব্যক্তিগতভাবে আকবর ভাই, আমার স্বল্প সামর্থ্যে আমি আপনাকে আমার 50,000 টাকা আমি আপনাকে দেব। আপনি আপনার সঞ্চয় হিসাব নম্বরটা আপনি বলেন। আমার মনে হয় দেশে প্রবাসে অনেক মানুষ আছে যারা আজকের এই শো দেখে আপনার পাশে দাঁড়াতে চাইবে। প্রয়োজনে আপনার ফোন নাম্বারটাও আপনি বলতে পারেন। আপনি মনে হয় যে ফোনে কেউ যদি আপনাকে সহযোগিতা করতে চায় সেই ফোন নাম্বারটা আপনি বলতে পারেন। আর আপনার কোনো সঞ্চয় হিসাব নাম্বার থাকলে সেটা বলেন। যদি কেউ সহৃদয় কোনো ব্যক্তি প্রবাসে কিংবা দেশে আপনার পাশে দাঁড়াতে চায় আজকের এই অনুষ্ঠান দেখে, সেই সুযোগটা থাকবে। আর আমি শাহরিয়ার নাজিম জয়, আপনাকে আমি 50,000 টাকা দেব। আমি আমার ক্ষমতা এর বেশি নাই ভাই, আমি আপনাকে মানুষ হিসেবে মানবিকভাবে আমি আপনার পাশে দাঁড়ালাম। আমি একটা নিঃশ্বাস ফেলাতে পারছি না এখন, আর আপনি আমার পাশে দাঁড়াইছেন, আমি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ। আপনার মতো মানুষ পেয়ে আমি ধন্য আজকে যে আপনি আমাকে কল করেছেন। ভাই আপনি আপনার দেখেছেন আমাকে, ফোন নাম্বার বা বিকাশ নাম্বারটা দেন। আপনার ফোন নাম্বার, যেখানে যেখানে সবাই অনেকেই ফোন করতে পারে, যেখানে আপনার পাশে অনেকেই দাঁড়াতে পারে হয়তোবা, আপনি নাম্বারটা বলেন। জয় ভাই, আপনি দীর্ঘজীবী হন, আপনার ফ্যামিলি ভালো থাকুক। আমার বিকাশ নাম্বার হচ্ছে কি, আমি আপনাকে ট্রেক করে দিচ্ছি নাম্বারে। না, আপনি আমারটা তো আপনি পেয়েই যাবেন। আমি আপনাকে ফোনে পেয়েছি, আমি আপনাকে পৌঁছে দেব, এবং আমি আমারটা পাবার পর পেলেন কি পেলেন না সেটাও আপনি জানাবেন, সবাই জানতে চাবে। আমার বিকাশ নাম্বারটা হচ্ছে 01712590056। আবার বলেন। 01712 হ্যাঁ, তারপর 590056। 01712590056। দর্শক, আপনারা এই নাম্বারটা পেলেন, আকবরের বিকাশ নাম্বার। আপনারা এই নাম্বারে ফোন করলে কি আপনার সাথে কথা বলা যাবে আকবর ভাই? এই নাম্বারে কেউ যদি ফোন করে আপনার সাথে কথা বলতে চায়, এটা আমার পার্সোনাল নাম্বার ভাই। ওকে, তাহলে আপনারা ওনার সাথে কথা বলতে পারবেন। যদি কেউ সাহায্য করতে চান কথা বলেন। অনেক অসুস্থ একজন মানুষ, অপ্রয়োজনে নিশ্চয়ই আমরা ওনাকে ফোন দিব না। যদি আমাদের মন স্থির করতে পারি যে আমরা একজন মানুষের পাশে দাঁড়াবো, আমি শিল্পী বাদ দিলাম, আমি মানুষ হিসেবে দেখছি ওনার বয়স কত, খুব বেশি না। এই সমস্যা আমার হতে পারে, আপনার হতে পারে। আল্লাহ যদি তৌফিক দেয় তো পাশে দাঁড়ান, যা পারেন, এটা আমার রিকোয়েস্ট। ওকে আকবর ভাই, আর মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে যা দিয়েছেন সেটি আপনার কাছে থাকা উচিত। কারণ সত্যি কথা, হানিফ সংকেত স্যার সঠিক বলেছেন। কারণ আপনার পরিবার এই টাকাটি মাসে 3 মাসে 50,000 টাকা তাদের তো লাগবে। সেই টাকাটি যদি সেভাবেও থাকে আপনার উপকার হবে। কিন্তু আমার মনে হয় যে অপারেশনের 7 লাখ টাকা বা 10 লাখ টাকা, এই টাকার কিছু টাকা যদি আপনি তুলতে পারেন, আমার মনে হয় যে হানিফ সংকেত স্যার উনি অত্যন্ত বড় মাপের মানুষ, উনি আপনার পাশে থাকবেন। জি জি, আর হলো আমার অ্যাকাউন্ট নাম্বার দিব ভাইজান? জি দেন, বলেন আপনি সরাসরি বলেন তো।
4439 4439 601 601 016 016 062 এই 4 কিন্তু বলা হয়নি। 4439 আমি আবার বলবো আপনাকে জি 4439 জি 601 601 01 01 60 60 62 62 হ্যাঁ সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক। নাম কি সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট? মোহাম্মদ আকবর আলী গাজী। মোহাম্মদ আকবর আলী গাজী। জি মোহাম্মদ আকবর আলী গাজী। অ্যাকাউন্ট নাম্বার 443960101606 সোনালী ব্যাংক কোন শাখা? এটা হচ্ছে কি রোকিয়া সরণি, শেওড়াপাড়া কাজীপাড়ার মাঝে। রোকিয়া সরণি শাখা। বেগম রোকেয়া সরণি শাখা। জি, আমরা আপনার তথ্যটা সম্পূর্ণভাবে নিলাম এবং দর্শক সবাই দেখলো, জানলো। তো আত্মবিশ্বাস হারাবেন না ভাই, ভালো থাকবেন। আমি মনে হয় যে আপনি আমাকে ফোন দিয়েছেন ভাই, আমার এখন নিঃশ্বাস ফেলছি আমি জানেন না, আপনি আমাকে ফোন দিয়েছেন, হয়তো বা আপনি যেখানে কথা বলবেন সেখানে আমি নিরাশ হব না, আমার কিছু টাকা উঠে আসবে ইনশাল্লাহ। আপনি আমাকে ফোন দিয়েছেন, আপনি দীর্ঘজীবী হন। আমার দর্শক শ্রোতা যারা আছেন আমার পাশে, আপনারা একটু দাঁড়ান যেন আমি আবার গান করতে পারি, আমার সন্তানগুলো যদি ডাল ভাত খেতে পারে ইনশাল্লাহ, ব্যবস্থা করে দেন ইনশাল্লাহ ভাই। আল্লাহ মালিক। ওকে, খোদা হাফেজ। খোদা হাফেজ আকবর ভাই। আপনাদের ভেতর যারা সত্যি সত্যি বিষয়টিকে উপলব্ধি করলেন এবং যারা মনে করেন যে একজন মানুষের জীবন মরণ প্রশ্নে তার পাশে দাঁড়ানো যায়, আমরা অনেক মানুষ এই দেশে প্রবাসে, আমাদের অনেক ভাইরা ভালো আছেন, আকবর ভাইয়ের পাশে আমরা একটু দাঁড়াবার চেষ্টা করি। এটি ছিল আমার আজকের প্রথম অংশের কথা। তাছাড়া বিচ্ছিন্নভাবে আজকে অনেকগুলো খবর আছে, যে খবরগুলো নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম। আজকে একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে, শ্বশুরবাড়ি জিন্দাবাদ। আমি শ্বশুরবাড়ি জিন্দাবাদের আজকে কেমন গেল, চলচ্চিত্রর ইলেকশন নিয়ে তো অনেক কিছু হলো, বাট একটা সিনেমা এর ভিতরে মুক্তি পেল, সেই সিনেমাটা কেমন গেল সেটি সম্পর্কে একটু কথা বলতে পারি কিনা সিনেমার সংশ্লিষ্ট কারোর সাথে, দেখি, আপনাদেরকে কথা বলিয়ে দিতে চেষ্টা করি। একটু দর্শক অপেক্ষা করেন, আমি পাই কিনা দেখি। নায়ক নায়িকা দুজনই আমার খুব ঘনিষ্ঠ, আমার ছবি প্রিয় কমলাতে তারা কাজ করেছে। বাট তাদেরকে পাবো কিনা সেটা একটু সবাই ব্যস্ত। তারপর আমি একটু দেখি, কেউ কেউ ফোন বন্ধ করে রেখেছে। শ্বশুরবাড়ি জিন্দাবাদ দেখবার জন্য ইলিয়াস কাঞ্চন ভাই, যিনি শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি, তিনি মধুমিতা হলে গিয়েছেন। এই যে একটি ভালো উদ্যোগ, একটি ছবি মুক্তি পাওয়ার পর সেই ছবি দেখতে যাওয়া, চলচ্চিত্রকে উৎসাহিত করা এবং চলচ্চিত্রের পাশে থাকা, শিল্পী সমিতির সভাপতি হিসেবে এই কাজটি উনি শুরুতেই একটি সুন্দর চমৎকার কাজ করেছেন। আমি শ্বশুরবাড়ি জিন্দাবাদ কেমন চলছে সেই ব্যাপারে কোনো আপডেট আমি আপনাদের দিতে পারলাম না, কেউ ফোন ধরে নাই। চলে যাই অন্য প্রসঙ্গে। ইলেকশন শিল্পী সমিতির সবাই জানেন যে ঘটনা কোথায় আছে।
কিন্তু এর লেটেস্ট খবর হচ্ছে যে রোজিনা আপা পদত্যাগ করেছেন। রুবেল ভাই কোথাও বোধহয় ইন্টারভিউতে বলেছেন তিনি আর শিল্পী সমিতিতে কখনো যাবেন না। তো এই বিষয়গুলো তর্ক বিতর্ক চলছে। এর মাঝে আমরা বলেছি বারবার যে ওই চেয়ারটার ভেতর কি আছে, একটি চেয়ারকে ঘিরে আমাদের যে উত্তেজনা, যেই ব্যাপারটি দাঁড়িয়েছে, এটি আসলে আমাদের চলচ্চিত্রের জন্য কতটুকু সুফল বয়ে আনবে। তো সেই সংশ্লিষ্ট বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলেই দিতে চাই যারা জড়িত আছে, যদি ফোনে পাওয়া যায়, কারণ আমি খুবই ক্যাজুয়ালি ফোন করে নর্মালি আপনাদের সাথে কানেক্ট করবার চেষ্টা করছি। আমি পাই কিনা দেখি, কারণ সিনিয়র শিল্পীরা যদি পদত্যাগ করেন, না থাকেন, তাহলে এটি আসলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব সুফল হয় না বিষয়টি। আপনারা একটু থাকেন, আমরা দেখি যে আর কাউকে পাই কিনা। এনিওয়েজ, আমি মনে করি যে আমাদের শিল্পী সমিতিতে যাই হচ্ছে না কেন, নিশ্চয়ই আমাদের পরিণতিটা বা ফিনিশিংটা ভালো হবে এবং সবাই আর একটু নমনীয় হবে। এবং নমনীয়তা আমাদের প্রয়োজন, এবং অভিমান থেকে দূরে এসে আসলে আজকে যেভাবে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ছবি দেখতে ইলিয়াস কাঞ্চন ভাই গিয়েছেন, এইভাবে করেই আমরা সব সময় চলচ্চিত্রের পাশে সবাইকে চাই। আমাকে বাপ্পি ফোন দিয়েছে, আমি ফোনটা ধরি। শ্বশুরবাড়ি জিন্দাবাদ। বাপ্পি, বাপ্পি, ওয়ালাইকুম। বাপ্পি, তোমার ছবি কেমন যাচ্ছে এইটা মানে জানার জন্য আমি লাইভে তোমাকে ফোন দিছি। হ্যাঁ, মানে আমি রেকর্ড করতেছি, তুমি একটু কথা বলবা। আজকে তো ইলিয়াস কাঞ্চন ভাই তোমার ছবি দেখতে গেছে। ভালো যাচ্ছে ছবির রিপোর্ট, তুমি যতটুকু জানো ঠিক ততটুকুই। আমি সব জায়গা থেকে ঠিক খবরটা পাচ্ছি ছবির। আজকে তো আমাদের একটা হাউসফুল যাচ্ছে, যেটা 3-4 বছর পর এই হাউসফুলটা এসছে। আমাদের যারা গুণী নির্মাতা আছেন তারা আমাকে ফোন দিয়ে বলেছেন অনেকদিন পর হল গুলোতে হাউসফুল হচ্ছে। আরেকটি হচ্ছে যে আজকের হলের রিপোর্ট অনেক ভালো। আশা করতেছি আগামী 3-4 দিন এই রিপোর্টটা ধরে রাখুক। এই রিপোর্টের কারণে যেন দর্শক আবার হলে আসেন, মানে আবার হয়তো এই ট্রেনটা শুরু হতে পারে আমাদের কমার্শিয়াল ট্র্যাকের। তো অনেকদিন পর কমার্শিয়াল একটি ছবি মুক্তি পেল করোনার একটা দীর্ঘ বিরতির পর, এবং সেটা আজকে ভালো যাচ্ছে। এবং এটা আজকে সুখবর হচ্ছে যে শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন ভাই সম্ভবত তোমাদের সাথে মধুমিতা হলে ছবিটা দেখেছে, যুক্ত হয়েছিলেন। জি জি। সো এটা আমাদের জন্য একটা খুব ভালো খবর, এবং ছবিটা ভালো যাচ্ছে। আমি অনেক খুশি। ছবিটা যে ভালো যাচ্ছে এটাতে আমরা অত্যন্ত খুশি। বাপ্পি, ধন্যবাদ ধন্যবাদ। আমার অডিয়েন্স যারা এখন লাইভে আছেন তাদেরকেও আমি ধন্যবাদ দিচ্ছি যে আপনারা কষ্ট করে জয় ভাইয়ের লাইভে আমার কথাটা শুনতে পাচ্ছেন। আমি সবাইকে রিকোয়েস্ট করব, ছবিটি অনেক ভালো একটি ছবি। যারা প্ল্যানিং করে রেখেছেন যে ওকেশন কি কি করবেন, এর মধ্যে এই ছবিটি রাখবেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2, কারণ শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 তে একটি বিগ ক্যানভাস আছে। এতে সাদিক বাচ্চু স্যার আছেন, এখানে বাপ্পি আছে, দেবাশিস বিশ্বাস আছে, অপু বিশ্বাস আছে, বাংলাদেশের খুব খ্যাতিনামা সব শিল্পীরা আছেন। আপনাদের আশা করছি আমি যেন আপনারা নিরাশ হবেন না, আপনারা অবশ্যই এন্টারটেইন নিয়ে বের হবেন। থ্যাংক ইউ ভেরি মাচ বাপ্পি। আমরা শুনে খুবই খুশি হলাম। আজকের এটি একটা নিউজ ছিল যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2, এটি যদিও অনেক দিন ধরে মুক্তির কথা শুনছিলাম, করোনার জন্য সম্ভব হয়নি, কিন্তু এতদিন পরেও মুক্তি দিয়ে ছবিটি যে হাউসফুল যাচ্ছে সেজন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সাথে তোমার ছবির পরিচালক দেবাশিস বিশ্বাস, অপু বিশ্বাস অভিনেত্রী এবং আরো সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে কংগ্রেচুলেশনস জানাচ্ছি। থ্যাংক ইউ বাপ্পি। জি ধন্যবাদ। ধন্যবাদ। আমরা পেয়ে গেছি বাপ্পিকে। আপনারা বাপ্পির সাথে কথা বলে জানলেন যে ছবিটা ভালো যাচ্ছে, এটা একটা গুড সাইন আমি মনে করি।
দেখি আমরা নায়িকা অপুকে পাই কিনা। যদি অপুকে পাই তো অপু বিশ্বাস, দেখি পাওয়া যায় কিনা। আসলে আজকের যে বিষয়টি আনন্দের সেটি হলো শ্বশুরবাড়ি জিন্দাবাদ মুক্তি পেয়েছে হলে, অনেকগুলো হলে। সিনেমার একটি সুসংবাদ। আর দুঃসংবাদ হচ্ছে যে সমিতিকে ঘিরে রোজিনা আপার মতো শিল্পী, রুবেল ভাইয়ের মতো শিল্পী তারা হয়তোবা পদত্যাগ করছেন। রোজিনা আপা ঘোষণা দিয়েছেন, রুবেল ভাই অনেক আগেই আমাকে বলেছিলেন উনি রিজাইন দেবেন। তো এভাবে যদি রিজাইনের পর্ব চলতে থাকে তাহলে আসলে কতটুকু শুভকর হবে এই বিষয়টি দুঃখজনক। অপু বিশ্বাস ফোন ধরে নাই, আমার মনে হয় যে ও আবার হয়তো হঠাৎ করে ফোন করে বসবে, আর তখন আমি কথা বলিয়ে দিব। আমি আপনাদের আরেকটু সময় নেই, খারাপ লাগবে না নিশ্চয়ই, নানান বিচ্ছিন্ন প্রসঙ্গে আমরা কথা বলবো। তো দেখি যে আমরা আর কাউকে পারি কিনা। না, এখন আর এই বিষয়ে তেমন কিছু করা সম্ভব হচ্ছে না। এদিকে জায়েদ খান ভাই একটা স্ট্যাটাস দিয়েছেন 2 ঘন্টা আগে, আমার আইডিটা বারবার নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, ওনার আইডিটার উপর হামলা হচ্ছে বারবার। আসলে আমরা অনেক ক্রেজি হয়ে যাই সবাই, আর একটু শান্ত থাকলে সবার জন্যই ভালো। আমি দেখি যে আপনাদের সাথে আর কাকে কাকে ফোনে কথা বলিয়ে দিতে পারি, কিংবা অন্য কোনো বিষয় মাথায় আসে কিনা হঠাৎ করে যে বিষয়টি নিয়ে কথা বলতে পারি। একটা সেকেন্ড আমাকে একটু সময় দেন। তবে আকবর ভাইয়ের বিষয়টা অত্যন্ত দুঃখজনক। আপনারা যদি পারেন তাকে একটু সহযোগিতা করেন, এবং আমার মনে হয় যে আসলে মানুষের সবারই দুর্দিন আসে, আবার সুদিন ফিরে আসে যদি মানুষ মানবতা নিয়ে আরেকজনের পাশে দাঁড়ায়। আমার মনে হয় যে আপনাদের বেশি সময় নেব না, কারণ ওই ফোনগুলি হয় কি যে যখন ব্যস্ত থাকে তখন ধরে না, আবার পরে কল ব্যাক করে, এভাবে করে আপনাদের অনেক সময় আমি নেব না। তবে আজকের এই বিষয়গুলিই ছিল আমার আলোচনার বিষয়। একটি হচ্ছে আকবর ভাই, আর একটি হচ্ছে একটি সিনেমা মুক্তি পেয়েছে যেখানে ইলিয়াস কাঞ্চন ভাই গিয়েছেন দেখতে, আরেকটি হচ্ছে রোজিনা আপা এবং রুবেল ভাইয়ের যে বিষয়টি অভিমান বা সরে যাওয়ার সিদ্ধান্ত, সবকিছু মিলিয়ে এই আজকের বিষয়। কালকে একটি সেন্সিটিভ বিষয় শেয়ার করেছিলাম প্রথম আলোর একটি নিউজ নিয়ে আপনাদের সাথে, কিন্তু বিষয়টির আলোচনা খুবই সুন্দর হয়েছিল। খুবই দুঃখজনকভাবে সত্য যে সেই বিষয়টির আলোচনা এত সুন্দর হওয়া সত্ত্বেও আপনারা অনেক কম মানুষ সেটি দেখেছেন এবং মন্তব্য করেছেন। আমি কিন্তু আপনাদের কাছে পজিটিভ মন্তব্য আশা করেছিলাম, কিন্তু দেখা যায় যে ভালো কোনো কথা বললে, ভালো কোনো কাজের সাথে জড়িত হলে মানুষ দেখতে চায় না। এটি খুব দুঃখজনক। আমরা আসলে সব ভালো কাজের সাথে থাকি, উৎসাহ দিই। থ্যাংক ইউ ভেরি মাচ।